নভেম্বরকে ঘিরে আওয়ামী লীগের বিরাট পরিকল্পনা ফাঁস। জামাত শিবির ছাত্র জনতার উদ্দেশ্যে জরুরি আহ্বান, জরুরি সতর্কবার্তা। নতুন টার্গেট, নতুন মিশন আওয়ামী লীগের 13 নভেম্বর। কারণ 13 নভেম্বর হাসিনার ফাঁসির রায় হবে। রায় কি হবে ইটস আপ টু কোর্ট, বাট আমাদের প্রত্যাশা ফাঁসির রায় হবে। হাসিনা যে অপরাধ করেছে তাকে 100 বার ফাঁসির রায় দিলেও সে অপরাধের বিচার হয় না। হাসিনা এমন ক্রিমিনাল, তার বিচার দুনিয়াও ফাঁসি হতে হবে এবং আখিরাতেও জাহান্নাম ভোগ করতে হবে। এটা হচ্ছে সহি কথা। আমার দেশ আওয়ামী লীগের পরিকল্পনা দিল্লি থেকে পরিচালিত আওয়ামী লীগের পরিকল্পনা ফাঁস করে দিয়েছে। 13 নভেম্বর নাশকতার সব আওয়ামী লীগের কিভাবে কি করছে আমাদের যেহেতু ফাঁস করে দিয়েছে, ভয়ের কিছু নেই। আর 13 নভেম্বর রাজপথে জামাত শিবিরকে সক্রিয় থাকবে। বিএনপিকে বিশ্বাস করবেন না, বিএনপি এখন ভারতের দলদার। দর্শক, আওয়ামী লীগের নাশকতার সব কি আমার দেশ পত্রিকা ফাঁস করে দিয়েছে। আপনারা আমাদের এই আলোচনা শেয়ার করে জনগণকে জানিয়ে দিন, জনগণ সতর্ক থাকুক। কারণ ঘরের মালিক যদি জানতে পারে যে আজকে চোর আসবে, তাহলে ওই চোর আর আসে না। আওয়ামী লীগের নাশকতার সব যেহেতু আমরা জেনে যাচ্ছি, আপনারা জেনে যাচ্ছেন, সবাইকে জানিয়ে দিচ্ছেন, আওয়ামী লীগ কোনো আকাম করতে পারবে না। যদি তারপরে করতে আসে ধরা পড়বে এবং গণধোলাই খাবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা মামলার রায় হবে। গণহত্যা মামলার রায় কি হবে তা জানাবে 13 নভেম্বর। ওই দিনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার নীল নকশা এগেছে তার দল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ দল আওয়ামী লীগ। তাদের লক্ষ্য সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা। এই পরিকল্পনা সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে। ভারত এতে ইন্ধন দিচ্ছে নিঃসন্দেহে। ভারতের কোনো ষড়যন্ত্র কোনো কিছু কাজে আসবে না। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকায় নাশকতা পরিকল্পনার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। কামাল দেশে থাকলে কামালের ফাঁসি হয়ে যাবে নির্বাচন আগে। তবে আনিসুল হক, সালমানের রহমান, শাহজাহান খান যে কোনো একজনের ফাঁসির দড়িতে ঝুলতে হবে। তাকে কৌশলগত ভাবে সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এসবি সাবেক প্রধান, ভারতের পলাতক পুলিশের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম এবং বিএনপির পলাতক কমিশনার হাবিবুর রহমানকে। এসএসএফ এর সাবেক ডিজি ও সাবেক কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান সহ একাধিক সেনা কর্মকর্তা এই প্রক্রিয়ায় যুক্ত আছে। দর্শক দেখেন, বাংলাদেশের সার্ভিং জেনারেলরা যখন পালায়, ভারতে পালায়, শত্রু দেশে আশ্রয়, তখন এটা আমাদের জন্য উদ্বেগের। তবে হ্যাঁ, আমাদের জন্য চিন্তামুক্ত হওয়ার কারণ এটা যে আমরা এটা জানতে পারছি। মাহমুদুর রহমানের মতো সাংবাদিক আছে, আমার দেশের মতো পত্রিকা আছে, যারা সবকিছু খুঁজে বের করছে, জাতিকে সতর্ক করছে। এই কারণে আমরা হয়তো বড় ধরনের কোনো নাশকতা থেকে বাঁচতে পারবো। যারা জুলুম করে কেউ বাঁচতে পারবে না। বাংলাদেশে সব অন্যায় বিচার হবে। জানা গেছে, বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দিল্লিতে একটি অফিস নেওয়া হয়েছে। কলকাতায় অফিস নেওয়ার খবরও এর আগে গণমাধ্যমে এসেছিল। পরিকল্পনাকারী সেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে সব পরিকল্পনা বাস্তবায়ন করার কাজ চালাচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে তথ্য মিলেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসিনার প্রতি নেতাকর্মীদের আবেগকে কাজে লাগাতে চায় পরিকল্পনাকারীরা। এই আবেগকে পুঁজি করে তাদের 13 নভেম্বর মাঠে নামানোর কৌশল নেওয়া হয়েছে। হাসিনা জয় বাংলা। হাসিনা কিচ্ছু করতে পারবে না। হাসিনার লাশ দাফন করার সুযোগও পায় কিনা সন্দেহ। হাসিনার কবর জিয়ারতের সুযোগও আপনারা পাবেন না। যে টঙ্গিপাড়ায় বা কোথাও লাশটা আনবে, কবর দিবে, কবর জিয়ারত করবে, কবরকে কেন্দ্র করে পরবর্তীতে 15-20 বছর পর কেউ রাজনীতি করবে, এই সুযোগও পাবে না। হাসিনার কবর জিয়ারত করতে যাওয়া লাগবে দিল্লির নিজামুদ্দিন। আর দিল্লির নিজামুদ্দিন গেলে আপনি তাবলিগ জামাত হয়ে যাবেন, আওয়ামী লীগ থাকবেন না। তো 13 নভেম্বর হাসিনার ফাঁসি ঠেকাতে কিচ্ছু করতে পারবে না। হাসিনা পালাতে পারবে। সূত্র আরো জানায়, তাদের সঙ্গে সমন্বয় করে ঢাকা অস্থিরতা তৈরি মিশন বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে পলাতক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, কেসিনি সম্রাট। এ লক্ষ্যে তাদের প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাইকৃত নেতাকর্মীদের ঢাকায় আনা হচ্ছে। এজন্য ছাত্রলীগের পদকারী সবগুলোকে গ্রেপ্তার করতে হবে, তাহলেই দেশে শান্তি আসবে এবং এগুলো ধীরে ধীরে হবে। আওয়ামী লীগের কপালে আরো বড় বিপদ আছে। কি বিপদ হয়েছে? কিছুই হয়নি। আওয়ামী লীগের যে স্থলে পতন হচ্ছে তাতে 10,000 আওয়ামী লীগের লাশ পড়ার কথা, কিচ্ছু হয়নি। এদের আইনি প্রক্রিয়ায় জবাব হোক, এদের আইনের আওতায়
আসতে হবে। ছাত্রলীগের অনেকে আমার বন্ধু লিস্টে আছেন, আলোচনা শুনে লাফালাফি দেন, কেউ বসতে পারবে না, বোঝারা তোমরা তোমাদের প্রত্যেককে তরুণ তরুণীকে লক্ষ্য করবো, তোমরা জীবনে যে আকাম করেছো, শুধু তোমরা না, এত আগে ভাগে প্রার্থী ঘোষণা করার কথা না। বড় দলগুলো সাধারণত প্রার্থী ঘোষণা করে নির্বাচনের আগ মুহূর্তে, ইতিহাস সেটাই বলে। পিনাকি ভট্টাচার্য একটা আলোচনা দেখিয়েছে, আপনারা যারা দেখেছেন, বড় দলগুলো নির্বাচনের অল্প কয়েকদিন আগে বা তফসিলি অল্প কয়েকদিন আগে বা তফসিলি পর প্রার্থী ঘোষণা করে, সংবাদ সম্মেলন করে। এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে যে ঠাকুরগাঁও 1 বা ঠাকুরগাঁও 2, আমার খেয়াল নাই, যে আমি নিজে ঠিক ওইরকম ওবায়দুল কাদের বলেছেন যে নোয়াখালী অমুক আমি নিজে। তো এই যে আমি নিজে ওবায়দুল কাদের বলেছেন, তিনি কিন্তু নির্বাচনে এত আগে বলেন নাই, নির্বাচন অল্প আগে বলেছিলেন। কিন্তু এখন নির্বাচনে অনেক আগেই এই প্রার্থী ঘোষণা করেছে। এটা বিএনপির অনেক নেগেটিভ দিক আছে। যেমন বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এখন এই প্রার্থী চেঞ্জ করার দাবিতে লাগাতার আন্দোলন করছে, হরতাল অবরোধের মতো করছে। এখন ভারত সরকার তাকে পুরোনো সিদ্ধান্ত নেয় না, দেহ মেডিকেল কলেজে দান করে দেয় না দাফন করে, এটা হচ্ছে হিসাব। বাংলাদেশে হাসিনার লাশ কেউ দাফন করতে দিবে না, যার ফলে হাসিনার কবরকে কেন্দ্র করে, কবর জিয়ারতকে কেন্দ্র করে আলাদা কোনো রাজনীতি, যেটা শেখ মুজিবকে কেন্দ্র করে পেয়েছে, এটা পাবে না। নিরাপত্তার সূত্রে জানা যায় রাজধানী অন্তত 5টি স্থানে নাশকতা, ডিজিটাল প্রশিক্ষণ ও যোগাযোগ কৌশল ট্রেনিং দেওয়া হয়, বাছাই করা এই সব তেরোকে। প্রশিক্ষণ দেওয়ার ঘটনাকে ইতিমধ্যে মেজর সাদিকুল হক সাদিককে গ্রেপ্তার করে বিচার মুখোমুখি করেছে সেনাবাহিনী। গোপালগঞ্জে অনুকূল পরিবেশ প্রশিক্ষণের কিছু তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই পরিপ্রেক্ষিতে দেশের অবস্থান করা বেশ কয়েকজন সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তার উপর নজরদারি বাড়াতে বলা হয়েছে। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীতে লুকিয়ে থাকা ফেসিবাদের দোষীদের উপর নজরদারি বাড়ানো হয়েছে। আওয়ামী লীগের পক্ষে সামান্য সিম্পিটি ইনিয়ে বিনিয়ে মুক্তিযুদ্ধকে পুঁজি করে, শেখ মুজিবকে পুঁজি করে দ্বারা দেখানোর চেষ্টা করবে। প্রত্যেকে আইনের আওতায় আনতে হবে, প্রত্যেকে ধরতে হবে, ধোলাই দিতে হবে। অতএব মহাসড়ক অচল করার পরিকল্পনা আছে আওয়ামী লীগের, আছে বিএনপি কার্যত ধরা, আর সেই কৌশলের বিপরীতে বিএনপি প্রার্থী ঘোষণা করেছিল। কিন্তু বিএনপি প্রার্থী ঘোষণা নিয়ে আলোচনা একটাই, বিএনপি 2 গ্রুপে কামড়াকামড়ি, এর বাইরে কোনো নির্বাচন মধ্যে আলোচনা নেই। সরকারের কৌশলকে সাপ লুডু খেলার সঙ্গে তুলনা করছে। আবার কেউ কেউ রাজনৈতিক দলগুলোর উপর ব্যর্থতার দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা হিসাবে এখানে সাপ লুডুর সাথে তুলনা করার এটা তাৎপর্য নেই। যেমন আপনি যদি লুডু খেলেন, সেখানে আপনি সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে একদম শেষ প্রান্তে যে হয়তো সাপের মতো করে আবার নিচে যেতে হয়েছে। এখন একদিন ঐক্যমত কমিশনে আলাপ আলোচনা হয়েছে। এখন রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত হতে না পারে, তাহলে শেষের দিকে যে পাকটির জায়গায় যে আপনি সাপের মুখে করেছেন, আবার পিছনে নতুন এবার নির্বাচন দিল্লি দিন, এর অর্থ দাঁড়ায় এটা। তবে দলীয় মনোনয়ন ঘোষণা করে বিএনপি তাদের রাজনৈতিক কৌশল, রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে এবং দলীয় নির্বাচনমুখী হয়েছে বলে বিশ্লেষণ মোটেই হয়। মোটেও নির্বাচনমুখী হলে কিচ্ছু হয়নি, বিএনপির কামড়াকামড়ি নিয়ে আলোচনা হচ্ছে। সংস্কার সনদ বাস্তবায়ন জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশ নিয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিএনপি বিরাট ষড়যন্ত্র ব্যর্থ, বিএনপি একটা ধরা খেল। দর্শক, বিবিসি বাংলার একটা রিপোর্টে চমৎকার কিছু তথ্য উঠে এসেছে। আসলে বিএনপি যে প্রার্থী তালিকা, এটা স্বাভাবিক কোন রাজনীতি ছিল না। বিএনপি আসলে নির্বাচন চায় না, ওটা ছিল সরকারের বিরুদ্ধে বিএনপির কৌশলগত রাজনীতির অংশ। বিবিসি রিপোর্টে এটাই উঠে এসেছে। শিরোনাম, বিএনপি প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে কৌশল? এর মানে প্রার্থী তালিকা এটা বিএনপির ফেয়ার পলিটিক্স না, এটা কৌশল। অতএব যারা প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন তারা বলিয়ে পাঠা হতে পারেন, তাদের কপালে বিপদ আছে, তাদের টাকা পয়সা সব ফুরিয়ে যাবে, লোক পালতে যে দেউলিয়া হয়ে যাবেন, এবং টাকা পয়সা চাহিদা মেটাতে যে চাঁদাবাজি করতে যে অনেকে চাঁদাবাজির খাতায় নতুনভাবে নাম লেখাবেন, আর বেশিরভাগের নাম পুরাতন ভাবে আছে। তো এটা ধরা পড়েছে যে এটা একটা কৌশল। কারণ সহজভাবে বুঝেন যে বিদ্রোহী যারা নমিনেশন পায়নি, তারা নমিনেশন যারা পেয়েছে তাদেরকে গুলি করার সুযোগ পাবে, গুলি করার পরিকল্পনা করার সুযোগ পাবে, অথবা অনেকে নতুন দলে ফেরার জন্য দর কষাকষি আলাপ আলোচনা করতে পারবে, অথবা বিদ্রোহী হয়ে নির্বাচন করবে এই প্রস্তুতি নিতে পারবে। তো এটা কিন্তু বিএনপির জন্য একটা ডিজাস্টার। তারপর বিএনপি কে জানতো না, জানতো। পিনাকি ভট্টাচার্য বলেছেন যে বিএনপি বা দেখিয়েছেন যে বিএনপি 50টা সিট কমপক্ষে এই আগের প্রার্থী ঘোষণা বা ভুল প্রার্থী ঘোষণার কারণে হারিয়েছে। এর মানে হারু পার্টি হারার আগে হারছে, হারার আগে পরাজিত হওয়ার আগে এরকম পদে পদে ভুল করে। আর যে যারা জিতবে তারা জেতার আগে অতীতে ভুল করলো, এবার ভুল করে না, এবার যা করে সব ব্যাটে বলে মিলে যায়, বিষয়টা এরকম। এই জায়গায় এই প্রার্থী তালিকা এটা আসলে বিএনপির স্বাভাবিক রাজনীতি না। স্বাভাবিক রাজনীতিতে এত আগে প্রার্থী তালিকা ঘোষণা করা
এটা লাভজনক বা ভালো কোনো পলিটিক্স না। তাহলে কেন প্রার্থী তালিকা ঘোষণা করেছে, এটি বিবিসি বাংলা রিপোর্টে উঠে এসেছে, যেটা আমরা এখন বিশ্লেষণ করবো। রাজনীতিকে নির্বাচনমুখী করার একটি কৌশল থেকে বিএনপি সম্প্রতি তাদের বহু প্রার্থী ঘোষণা করেছে বলে মনে করছে রাজনীতি বিশ্লেষকরা। এর কিছুদিন আগেও সংস্কার এর বাস্তবায়ন কিভাবে এসব নীতিগত আলাপ জড়ালো ছিল, এরপর তাতে অনেকটাই ভাটা পড়েছে। এর মানে কিসের সংস্কার? সংস্কার সব বাদ দাও। দেখা যায় যে মত মেটাতে দলগুলোকে সময় বেঁধে দেওয়ার বিষয় সরকার কৌশল হিসেবে মনে করছেন অনেকে। এমন পটভূমিতে প্রশ্ন হচ্ছে, রাজনীতি যখন নির্বাচনমুখী, রাজনীতি নির্বাচনমুখী, এটা ভুল অ্যানালজি। তখন দলগুলো কি সংস্কার বাস্তবায়ন গণভোটের দিনক্ষণ নিয়ে নিজের আলোচনা করে সমাধান আসতে পারবে? নির্বাচনমুখী হওয়া না হয় সমাধান আসতে পারবে না, এটা অন্য কারণে। আর সমাধান আসতে পারলে নির্বাচন আরো বেশি অনিশ্চিত হয়ে পড়বে। অতএব এখানে নির্বাচনের আবহ দিয়ে সংস্কার ধামাচাপা দিবে বিএনপির যে উদ্যোগ, যে কারণে বিএনপি প্রার্থী ঘোষণা করা। তাহলে প্রার্থী ঘোষণা করার একটা রহস্য বুঝতে পারছেন, যে প্রার্থী ঘোষণা করে সংস্কার চেষ্টা ধামাচাপা দেওয়া, এটা হচ্ছে বিএনপির একটা ধান্দা। কিন্তু কোশ্চিনকালেও এটা হবে না, সংস্কার হবেই করতে হবে। বিচার ও সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এখানে রাজনৈতিক দৃশ্যপটে বিএনপি কৌশল। অন্তর্বর্তী সরকার দেওয়ার সময়সীমা নিয়ে বিএনপি নেতারা বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য সমালোচনা করেছেন, কিন্তু দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি। বিএনপির প্রতিক্রিয়া দেখেছে ভিন্নভাবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যেদিন রাজনৈতিক দলকে সংস্কারের সনদ বাস্তবায়ন সময় দেবে, সেদিনই বিএনপি প্রার্থী তালিকা ঘোষণা করে। এটিকে দলের রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাহলে বিএনপির প্রার্থী তালিকার একটা মজার রহস্য বের হলো। প্রসঙ্গত দীর্ঘ 8 মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর জাতীয় ঐকমত্য কমিশন সরকার প্রধান উপদেষ্টার কাছে সংস্কার সনদ বাস্তবায়নের সুপারিশ দেয়। সেই সুপারিশ বিএনপি সহ বিভিন্ন দলের নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মতামতের উল্লেখ হয়। এখানে নোট অফ ডিসেন্ট যায় বাংলা। এনসিপি স্পষ্ট করে বলেছে যে এসব নোট অফ ডিসেন্ট নিচে থাকতে পারবে না, জামাতও বেঁচে থাকতে পারবে না, সরকারেরও বা ঐকমত্য কমিশনের সুপারিশ এটা যে এসব নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না। এক কথা যদি ফেরি বিএনপি কঠিন মাইনকে চির করেছে, বেকায়দা করেছে। মনোনয়ন ঘোষণা নিয়ে রাজনীতি করতে যেও কোনো লাভ হলো না, এখানেও বিএনপি কঠিনভাবে একটা রাম ধরা খেল।